নানা সংকটের গল্প সাজিয়ে গণতন্ত্রকে বিপন্ন করা হচ্ছে। ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনে বিকল্প নেই বললেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট বিলম্বিত করার কোনো ইস্যু নেই জানালেন আইন উপদেষ্টা। মধ্যরাতে 15 জেলায় নতুন ডিসি নিয়োগ। তিন দাবি ও পুলিশি হামলার প্রতিবাদে কর্মবিরতিতে সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা। পরীক্ষা নিলেও বন্ধ পাঠদান। টাকা খরচ করেও ভালো চিকিৎসা মেলে না দেশে, এমন আস্থাহীনতায় বাড়ছে বিদেশমুখিতা, মেডিকেল ট্যুরিজম তাই রমরমা। পর্দার চরে অপারেশন ফার্স্ট লাইট চালানো 3 বাহিনীর হাজারের বেশি সদস্য। মাদক এবং অস্ত্র সহ দুর্ধর্ষ কাপন বাহিনীর 21 জন গ্রেফতার। এবং ফিলিপিন্সের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন ফুং-ওং। স্থলভাগে আঘাত হানতে পারে 185 কিলোমিটার বেগে। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে টর্নেডোর তাণ্ডব। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ। শিরোনাম, সাথে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। এবার জানাবো খবরের বিস্তারিত। যত সংকট দেখানো হচ্ছে সবই তৈরি করা। দেশের মানুষ এত কিছু বোঝে না, তারা ভোট দিয়ে শান্তিতে থাকতে চায়, এমনটা বলছেন বিএনপির নেতারা। এছাড়া শুধু নির্বাচন বা ভোট গণতন্ত্র নয়, এর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ঠিকমতো কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এগুলো নিয়ে প্রথম দিন থেকেই কাজ করবে বলেও জানান তারা। দুপুরে ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তৃতায় তিনি বলেন, দেশের গণতন্ত্র এখনো বিপন্ন, তাই এর পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। যে ভোটের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী সরকার পার্লামেন্ট গঠন করব। এদিকে রাজধানীতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, তার দল ক্ষমতায় গেলে কি করা হবে, কতদিনের মধ্যে করা হবে, সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকার গঠনের পরে বাংলাদেশে যেটা হয়, কয়েক মাস না বছর চলে যায় যে কি কাজ করব, কিভাবে করব। এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমাদের সমস্ত প্রস্তুতি আমরা ইনশাআল্লাহ শেষ করে ফেলেছি, প্রায় শেষের দিকে, যাতে সরকার যদি গঠন করার সুযোগ দেয় আল্লাহ, তাহলে আমরা প্রথম দিন থেকে আমাদের সিদ্ধান্তগুলো একটার পর একটা দিতে থাকি। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে IMF এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিও। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে বিচারকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা বলেন রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করতে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। তাদের কথায় জনমনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে নির্বাচন বিলম্বের কোনো ইস্যু নেই। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে। অলরেডি আমি যেখানে যাই দেখছি, পোস্টার দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। প্রশাসনে বড় রদবদল করেছে সরকার। ঢাকা সহ 15 জেলায় নিয়োগ দেওয়া হয়েছে নতুন জেলা প্রশাসক। সাপ্তাহিক ছুটির দিন শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে 6 জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং উপসচিব পদ মর্যাদার 9 জন কর্মকর্তাকে 9 জেলায় ডিসির দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে। এই পরিবর্তনের মাধ্যমে মাঠ প্রশাসনে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। নতুন ডিসিরা দ্রুত দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া 8 ডিসিকে যুগ্ম সচিব হিসেবে পদায়ন করে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে এই রদবদল জানিয়েছে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 13ই নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনের সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের নীতিমালা সংশোধনের দাবিতে সংবাদকর্মীরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতে উপস্থিত ছিলেন বিজেসির চেয়ারম্যান রেজওয়ানুল হক, সদস্য সচিব ইলিয়াস হোসেন, আরএফইডি সভাপতি কাজী জেবল, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিনিধিরা। এ সময় নির্বাচন কমিশনের কাছে নীতিমালায় প্রস্তাবিত সংশোধনীর কপি হস্তান্তর করা হয়। নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যমের স্বাধীনতা এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতেই এই উদ্যোগ বলে জানান সাংবাদিক নেতারা। 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে। পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে অবস্থান কর্মসূচি। বিকেলে মুখে কালো কাপড় বাঁধবেন শিক্ষকেরা। প্রাথমিক এবং গণশিক্ষা, সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত কেন্দ্রীয় শহীদ মিনার। শ্রেণীকক্ষের পাঠ রেখে অধিকার আদায়ে আন্দোলনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। পুলিশ আমাদের উপর আতর্কিত হামলা করছে। আমার মতন শত শত বোনেরা সেই আন্দোলনে আহত হয়েছে। আমাদের উপরে যে বর্বরচিত হামলা করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবি আদায় ও শনিবার শাহবাগে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে রবিবার লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। হাজার হাজার সহকারী শিক্ষক এই শহীদ মিনারের পাদদেশে আমরা অবস্থান করছি। এটা আসলে আমাদের জন্য অনেক দুঃখের। সুনির্দিষ্ট তদন্ত সাপেক্ষে আমরা প্রশাসনের কাছে জবাব চাই। শনিবার আটক হওয়া 5 শিক্ষক ছাড়া পেয়ে যোগ দেন এই কর্মসূচিতে। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একটা বিবৃতি পেয়েছি, তিনি বলেছেন আমাদের এই আন্দোলন অযৌক্তিক। আমরা ঘৃণা ভরে এটা প্রত্যাখ্যান করছি। তিনি কি করে এই দাবিগুলোকে অযৌক্তিক বলেন? সেজন্য উনার প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের পদত্যাগ দাবি করেছেন। দাবি আদায় এবং শাহবাগে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে সহকারী শিক্ষকদের কর্মবিরতি। নির্দিষ্ট সময়ে শিক্ষক শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও ক্লাস হয়নি। যৌক্তিক দাবির পাশে দাঁড়াতে রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতি একাত্মতার আহ্বান জানান আন্দোলনকারীরা। বিজয়ন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। যৌক্তিক সময়ে 47তম বিসিএস লিখিত পরীক্ষা অনুষ্ঠানের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে লং মার্চ টু পিএসসি কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আর এ বিষয়ে আরো জানাতে আগারগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিফ মান্থব। হাসিফ, আমাদের জানাবেন সেখানকার কি পরিস্থিতি? আর রেদওয়ান, আমি এই মুহূর্তে অবস্থান করছি পিএসসির ঠিক সামনেই। আমি আপনাকে একটু দেখাবো, এখানে কিন্তু আসলে অবস্থান কর্মসূচি করছিলেন এবং তারা বিক্ষোভ করছিলেন। তবে পুলিশের বাধা এবং একটু যদি দেখাই যে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবি নিয়ে তারা যখন তাদের পিএসসির সামনে অবস্থান করছিলেন, তাদেরকে আসলে আইন শৃঙ্খলা বাহিনী থেকে কিন্তু 30 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল এবং জানানো হয়েছিল যে নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা না সরে যায় তবে তাদেরকে এখান থেকে বল প্রয়োগ করে সরে যেতে বাধ্য করা হবে। তবে সেই পরিস্থিতি থেকে আমরা একটু দেখাই, তাদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু আসলে জল কামান ব্যবহার করা হয়েছে। এছাড়াও তাদেরকে বলা হয়েছিল যে আসলে এখানে কোনো বিশৃঙ্খলা যেন না করা হয় এবং তার প্রেক্ষিতে আসলে কিন্তু যারা এখানে অবস্থান করছিলেন, আন্দোলনরত যারা ছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে সরে গিয়েছে এবং আমরা দেখছিলাম যে আসলে তাদের যেই বিক্ষোভ বা তাদের যে অবস্থান কর্মসূচি সেই বিষয় নিয়ে কিন্তু দুপুর থেকে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং ইট পাটকেল ছুটছে এবং উভয় পক্ষেরই কিন্তু আসলে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে রয়েছে। অর্থাৎ পিএসসির যেই সরকারি কর্ম কমিশনের যেই রাস্তাটি ছিল তার এই পাশ থেকে কিন্তু আমরা দেখছি যে ধাওয়া পাল্টা দেওয়া অবস্থায় কিন্তু একজন 47তম বিসিএস এর পরীক্ষার্থী তাদেরকে সরে যেতে বাধ্য করা হচ্ছে। এছাড়াও আমরা সরাসরি
দেখানোর চেষ্টা করছি সরকারি কর্ম কমিশনের সামনে যারা অবস্থান কর্মসূচিতে ছিল তাদের বিভিন্ন যৌক্তিক দাবিগুলো নিয়ে তারা বলছিলেন। সেই দাবিগুলোর জন্য কিন্তু আসলে প্রথমে সকালে যখন তারা আসে তাদেরকে বলা হয় যে এখান থেকে তাদের স্মারকলিপি দিয়ে তারা যেন চলে যায়, তবে তারা স্মারকলিপির দিয়ে চলে যাওয়ার না গিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করেন এবং তারা জানান যে পিএসসির চেয়ারম্যান না আসলে তারা এখান থেকে যাবেন না। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে প্রচলিত আইন অনুযায়ী তাদের একটি সময় বেঁধে দেয় যে এই সময়ের মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। সেই সময়ের পরবর্তীতে তারা কিন্তু সব মিলিয়ে তারা যখন অবস্থান করছিলেন সবশেষ কিন্তু তাদের আরও বেশ কিছু সময় বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু তারা যখন না সরে যায় তখন তাদেরকে সরে যেতে বাধ্য করা হয়। প্রথমে জল কামান দিয়ে পানি নিক্ষেপ করে তাদেরকে সরতে বলা হয়, তবে তারা না গেলে পরবর্তীতে লাঠিচার্জ করে তাদেরকে সরানো হয়। এরপরে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম। হাসিফকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনের বিষয়ে জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, সারা দেশে কর্মবিরতির পাশাপাশি ঢাকায় শিক্ষকদের কর্মসূচির বিষয়ে একটু জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ। আপনি জানেন যে গতকালকের মতো আজকেও কিন্তু শহীদ মিনারের অবস্থান নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা আজকে বেশ কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে একটা কর্মসূচির ঘোষণা দিয়েছেন, বিকেলে তারা মুখে কালো কাপড় বেঁধে চুপ থাকা কর্মসূচি পালন করবেন এবং তারা বলছেন যে এখানে তারা অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে এবং এখানে যদি প্রজ্ঞাপন না হয় সেটাও কিন্তু প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। প্রজ্ঞাপন হলে তারা এখান থেকে চলে যাবেন। তারা বলছেন যে এই দাবির পাশাপাশি তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন, কারণ গতকালকে যে শিক্ষকদের উপর হামলা হয়েছিল সেই জন্যই কিন্তু তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা তাদের যে দাবি সেই দাবিকে অযৌক্তিক বলেছেন, তারাও তাদের পদত্যাগ দাবি করেছেন। এবং এখানে আমরা দেখছি তারা বলছেন যে তাদের এই যে 10ম গ্রেড এটা তাদেরকে না দেয় একটা লজ্জাজনক এবং এটা তাদের অধিকার, এটা তাদের পাওয়া উচিত। এবং আজকে তাদের যে 5জন শিক্ষককে আটক করা হয়েছিল তাদেরকে কিন্তু মুক্ত দেওয়া হয়েছে তাদের আলটিমেটামের পরে, এবং তারা বলছেন যে দ্রুত তাদের এই দাবি মুক্তি দিয়েছেন এবং আজকে বলছেন যে তারা যদি এই অবস্থানে যদি আজকের মধ্যে যদি তাদের দাবি আদায় না হয় তাহলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি করবেন এবং ততক্ষণ পর্যন্ত তাদের যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতিও কিন্তু চলবে। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 105 সাতক্ষীরা 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এখন আমার সঙ্গে দুজন অতিথি আছেন। একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আমার ডান পাশে বসে আছেন এবং আমার বাম পাশে বসে আছেন সেই দলের জেলা সভাপতি। কথা বলবো দুজনের সঙ্গে। স্বাগত আপনাদের দুজনকেই ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই আপনাকে মনোনয়ন দিয়েছে দল, আপনি কি করতে চান এই আসনটির জন্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর প্রশংসা, আমরা অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আলহামদুলিল্লাহ। এই সময় যারা দেখতেছেন ডিবিসি চ্যানেল টিভির সহ সকলকে অসংখ্য ধন্যবাদ ও শুকরিয়া জানাই। আল্লাহ পাক রহমত করলে এই আসনের আমরা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়, ট্রেন লাইন, ভোমরা স্থলবন্দর সহ যে সকল জলবদ্ধতা, শিক্ষা, চিকিৎসা এবং দারিদ্র্য বিমোচনে সকল খাতে সর্বোচ্চ উন্নয়নের চেষ্টা আমরা করব। আপনাকে এই আসনটি থেকে ছেড়ে দিতে বলে তাহলে? আমাদের আমির পীর সাহেব চরমনাই যে নির্দেশনা দেবেন আমরা যে কোনো সময় সেই নির্দেশনা মানতে একান্ত অনুগত। অসংখ্য ধন্যবাদ। আসছি আপনার কাছে পরবর্তী প্রশ্নে। আমার বাম পাশে যিনি, আপনি সভাপতি, দলের সভাপতি হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আসলে কি করছেন এখন, সাংগঠনিকভাবে আপনারা কতটা প্রস্তুত রয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা প্রতীক নিয়ে আমরা মাঠে ময়দানে আমরা কাজ করে যাচ্ছি।
আমরা যথেষ্ট আমরা সাড়া পাচ্ছি। লোকজন সত্যিকার অর্থে ইসলামী আন্দোলন এমন একটি সংগঠন, যে সংগঠন এর নেতা এবং নেতৃস্থানীয় যারা আছে তারা যেটা বলে সেটা বাস্তবে করে থাকে। এটা মানুষ ইতিমধ্যে মানুষের কাছে, সর্বসাধারণের কাছে এটা প্রমাণিত হয়েছে। এই জন্য আমরা যত গণসংযোগ এবং যত পথসভা বিভিন্ন জায়গায় যেটা করছি, মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছি। আশা করা যায় মানুষের এই সাড়া অব্যাহত থাকলে ইসলামী আন্দোলন বাংলাদেশ অত্তর সাতক্ষীরা 2 আসন থেকে তারা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। বিএনপি রয়েছে, তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে? বিএনপি তো রয়েছে আপনাদের পাশে। বিএনপির সাথে চ্যালেঞ্জের প্রশ্নই আসে না এখানে। বিএনপি এটা আমরা যে বিশেষ করে মাঠ পর্যায়ে যে কার্যকলাপ চালিয়ে যাচ্ছি তাতে বিএনপির পজিশন আমাদের থেকে অনেক নিচ্ছে, এটা আমরা মনে করতে পারি। সেটা আসলে কিসের উপরে? কারণ আপনারা বিগত 16 বছরে আপনারা মাঠে যাননি, মানুষের দোরগোড়া যেতে পারেননি, মানুষের পাশে দাঁড়াতে পারেননি। হ্যাঁ, আসলে আমরা সুদীর্ঘ 54 বছর পরে দেশটা আবার নতুন করে স্বাধীন করতে হলো, এখানেই তো কারণ নিহিত আছে। তো এখন আমরা 36শে জুলাই বলেন অথবা 5ই আগস্ট বলেন, এর পরবর্তী সময় আমরা দেখেছি একটি দল তারা মনে হয় আমরা যে ফ্যাসিস্টকে তাড়িয়েছি ওই জায়গাটা মনে হয় আমাদের। সুতরাং তারা তাদের জঘন্যতম এবং ন্যাক্কারজনক কার্যকলাপ যে চালাচ্ছে, এটা আমরা বিভিন্ন মিডিয়ায় এবং বিভিন্নভাবে জাতি এটা দেখছে এবং জানছে। সুতরাং জাতি আশা করা যায় ইতিপূর্বের মতন এদেরকে সাপোর্ট দিয়ে আবার সেই নতুন করে ফ্যাসিস্ট তারা এদেশে আর তৈরি করতে চাবে না। ধন্যবাদ। আসছে আপনার কাছে, আমি শেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সনাতন ধর্মাবলম্বীরা কি বলছেন এই হাত পাখা যখন আপনারা যাচ্ছেন? সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কি বলছেন? তাদের ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পালন করতে পারা, এ নিরাপত্তা পাবে। তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমরা করতে পারবো। আমাদের দ্বারা কোনো ক্ষতি হওয়া তাদের কাছে কোনো প্রমাণ নেই। অতএব আমাদের পরে তাদের বিশ্বাস এবং আস্থা আছে যে এদের কাছে আমরা নিরাপদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমাদের সঙ্গে আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে সাতক্ষীরা 3 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। কথায় কথায় গুলি করে, পাখির মতো মানুষ মারে, যাদের বিরুদ্ধে এমন অভিযোগ, সেই কাকন বাহিনীর বিরুদ্ধে বড়সড় অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। ভোর থেকে রাজশাহীর বাঘা, পাবনার আমিনপুর, ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরগুলোতে এই অভিযান চালায় পুলিশ, র্যাব এবং এপিবিএন। অস্ত্র ও মাদক সহ গ্রেফতার করা হয় বাহিনীর 21 সদস্যকে। গা ছমছমে রাতের আধারে দুর্গম পথে যাত্রা, ছুটেছেন পুলিশ, র্যাব আর এপিবিএনের 1200 সদস্য। বাইকে, গাড়িতে বা নৌকায় করে নদী পারাপার করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আকাতের ঘাট, ডিগরির চর, নতুন চর, ভবানীপুরে দুর্গম পথে বাড়তি সতর্কতা। কারণ কাকন বাহিনীর বেপরোয়া গুলি, মানুষ হত্যা, চাঁদাবাজি, বালু ও ফসল লুটের ঘটনা আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন মহলে। শুনি যে চরের হাতে কাকন বাহিনী আছে, আমার এলাকার লোকও দেখা যাচ্ছে যে চরে যেতে পারে না, ঠিক মতো তো যেতে পারে না, এই ভয় করে। সন্ত্রাস বাহিনীর লোক আসি মানুষের গরু রাখালে মারে, এটেন টেকা চায়, ওটা নি করে। চরের বাসিন্দারা বলছেন, কারো জমির গম, কারো ধান, কারো কলা কেটে নেন কাকন বাহিনী। যে কোনো কাজেই দিতে হয় চাঁদা, আপত্তি করলেই হত্যা সহ অত্যাচার করে এ বাহিনী। গেল 27 অক্টোবর এ বাহিনীর গুলিতে প্রাণ যায় 3 কৃষকের। কাকন গডফাদার আর হসল বাহিনী দিকে কাজ কাম করাই। আমরা ওই পারে 1 বিঘে পেঁয়াজ লাগাইছিলাম, এই কাটি মাটি রকিব কামাই দিয়ে আর ওর বাহিনী টাহিনী দিয়ে গাড়ি সাজাইলি চলে গেল। চরই দখল করে রাখেছে, কলা কাটলি পারে 1 গাড়ি কলার পারে 500 টাকা দেওয়া লাগে। মানুষও মারি ফেলেছিল গুলি করে সব। আবার এই ঘাটে তো 3 জন গুলি করেছিলি, 3 জনের গায়ে গুলি লাগিয়েছিলি। পুলিশ বলছে অভিযানে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদক। দুর্গম চরে চালানো অভিযানের নাম দেওয়া হয় অপারেশন ফার্স্ট লাইট। সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে নিয়মিত এ ধরনের অভিযান চলবে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। শীতকালীন সবজিতে ভরপুর পঞ্চগড়ের হাট বাজার। পাওয়া যাচ্ছে লাউ, সিম, বেগুন, ফুলকপি সহ নানা সবজি, যেটা চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়।
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা জানান দিতে শীতকালীন সবজিতে ভরে উঠেছে জেলার হাটবাজারগুলো। প্রতিদিনই উৎপাদিত সবজি নিয়ে ভোরের আলো ফুটতেই আড়তে হাজির হচ্ছে কৃষক। লাউ, শিম, করলা, বেগুন, মূলা, ফুলকপি, বাঁধাকপি, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, আলুসহ নানা সবজিতে সয়লাব হাটবাজার। জেলার আড়তগুলোতে প্রতি কেজি আলু 10 থেকে 15 টাকা, করলা 10 টাকা, বেগুন প্রকারভেদে 20 থেকে 30 টাকা, শিম 30 থেকে 35 টাকা, মূলা 10 থেকে 15 টাকা, ফুলকপি 25 থেকে 35 টাকা এবং লাউ প্রকারভেদে 10 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে। তবে কৃষকদের অভিযোগ, গেল কয়েক বছরের তুলনায় এবার সবজির দাম কম। যদিও সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। আমাদের একবারে পোষাচ্ছে না, বাজারে কাঁচামাল অনেক দাম কম। এক জার্কিন ওষুধের দাম 600-700 টাকা পড়ে, 2 জার্কিন ওষুধ। এখন বেগুনের দাম ওইভাবে পড়ে না, বাড়ে নাই, ওষুধের দাম বেশি, সারের দাম বেশি। তবে সবজির দামে খুশি ক্রেতা। কাঁচা বাজার করতে আইছি, কাঁচা বাজারের দাম অনেক কম আছে। এই বাজার থাকলে আমরা মোটামুটি চলতে পারবো। বাজার বর্তমানে একেবারে কৃষক ক্রেতার লাগালের মধ্যে। এ অবস্থায় সবজির দাম কম থাকলেও কোটি টাকার বাণিজ্যের আশা করছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমরা চাষিদেরকে একেবারে হাতে কলমে শিক্ষা প্রদান করতেছি। বর্তমানে পঞ্চগড় জেলায় প্রায় কোটি টাকার মতো শাকসবজি বিক্রয় হচ্ছে এবং প্রতিদিনই, এবং এগুলা দেশের বিশেষ করে ঢাকা শহরে চলে যাচ্ছে। সবজির দাম বাড়লে কৃষকের লাভের পাশাপাশি জেলার অর্থনীতি গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। রাজনীতিতে যাই হোক, 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে প্রসিকিউশনে কোনো উদ্বেগ নেই, এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। 13 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে। কবে তারিখ নির্ধারণ করা হবে এটা আমরা 13 তারিখে জানতে পারবো। 13 তারিখে কোনো রায় ঘোষণা হবে না। রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন, রাষ্ট্রের বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই। নির্বাচনের আগে IMF এর ঋণের 6ষ্ঠ কিস্তি ছাড়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে না পেলেও পরের সরকার একসাথে 2 কিস্তির টাকা পাবে বলে আশাবাদ জানান তিনি। আমরা এখন কোনো প্রয়োজন নাই, ওরা রিভিউটা কমপ্লিট করে, কারণ ওরা বলছে তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো, আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কতটুকুটা ধারণ করে। ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে 2টা কিস্তি একবারে দিয়ে দেবে। ফিলিপিন্সের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ফুংউং। রবিবার রাতে স্থলভাগে আঘাত হানতে পারে 185 কিলোমিটার বেগে। এর আগেই এটি রূপ নিয়েছে সুপার টাইফুনে। এদিকে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে টর্নেডোর তাণ্ডবে এ পর্যন্ত প্রাণ গেছে 6 জনের, আহত অন্তত 750 জন। দ্রুত শক্তি সঞ্চয় করে সুপার টাইফুনের রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ফুংঅং। ধেয়ে যাচ্ছে ফিলিপিন্সের দিকে। প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাসের শঙ্কায় এরই মধ্যে পূর্ব ও উত্তরাঞ্চল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 1 লাখের বেশি মানুষকে। ফিলিপিন্সের দক্ষিণ পূর্ব লুজনের ক্যাটান্দুয়ানেস, কামারিনেস নর্তে ও কামারিনেস সুরের উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্ক সংকেত 5। রাজধানী ম্যানিলা ও আশপাশের এলাকায় জারি রয়েছে সতর্ক সংকেত 3। সুপার টাইফুন ফুংঅং এর বাতাসের গতি ঘন্টায় 185 কিলোমিটার আর দমকা হাওয়া ঘন্টায় 230 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে ফিলিপিন্সের আবহাওয়া বিভাগ। এরই মধ্যে বাতিল করা হয়েছে 300-র বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। পূর্ব ভিসায়াসের বেশ কিছু এলাকায় ঘটেছে বিদ্যুৎ বিভ্রাট। এর আগে গত সপ্তাহে ফিলিপিন্স ও ভিয়েতনামে তাণ্ডব চালায় টাইফুন কালমেগি। এদিকে শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত ব্রাজিলের দক্ষিণাঞ্চল। স্থানীয় সময় শুক্রবার ঘন্টায় 250 কিলোমিটার বেগে আঘাত হানে টর্নেডো। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পারানা রাজ্যের রিও বনিতো দো ইগুয়াকো শহরের বহু এলাকা। ধসে যায় অন্তত 90% বাড়িঘর। অন্তত 1000 মানুষকে সরিয়ে নেওয়া হয় শরণার্থী শিবিরে। এ দুর্যোগে আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। জরুরি ত্রাণ সরবরাহ করা হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকায়। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্রাজিলে চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। এবারে মৌসুমে সরকার 34 টাকা কেজি দরে কৃষকের থেকে 50,000 টন ধান কিনবে। সচিবালয়ে এমনটি জানিয়েছে খাদ্য উপদেষ্টা আলী। তিনি বলেন 50 টাকা দরে 6 লাখ
মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৯ টাকা দরে ৫০,০০০ আতপ চাল সংগ্রহ করবে সরকার। ৩৪ টাকা কেজি ধরা হচ্ছে ধান, ৫০ টাকা কেজি ধরা হচ্ছে সিদ্ধ চাল, ৪৯ টাকা কেজি ধরা হচ্ছে আতপ চাল। এটাকে প্রপোর্শনেটলি কিন্তু ১০০ কেজি ধান মিলিং করলে ৬৫ কেজি চাল পাওয়া যায়। ওইটাকে হিসাব করে আমরা এটা করেছি। তো আমরা আশা করছি আমরা এর চেয়ে বেশি করতে পারবো। জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব হওয়ায় ঢাকার রাস্তায় বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে। বিশেষ করে দাম নাগালের মধ্যেই থাকায় বৈদ্যুতিক স্কুটারের দিকে বেশি ঝুঁকছেন অনেকেই। তবে এসব গাড়ির জন্য বড় বাধা রেজিস্ট্রেশন জটিলতা আর চার্জিং সুবিধার অভাব। বিশ্লেষকরা বলছেন, বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বাড়াতে সরকার নানা উদ্যোগ নিলেও বাস্তবায়ন নেই, ফলে এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে দেশ। তীব্র যানজট, জীবাশ্ম জ্বালানি নির্ভর মোটরযান থেকে কার্বন নিঃসরণে পরিবেশ দূষণ ঢাকার রাস্তার নিয়মিত চিত্র। এসব যানবাহনে জ্বালানি খরচও অনেক। এমন পরিস্থিতিতে জ্বালানি খরচ কমাতে বৈদ্যুতিক চার্জে চালিত গাড়ির দিকে ঝুঁকছে শহরাঞ্চলের বাসিন্দারা। দামে সাশ্রয়ী হওয়ায় ইলেকট্রিক স্কুটারের চাহিদা বেশি। আমাদের স্টার্টআপ মডেল হচ্ছে ৫৫,৯০০ টাকা থেকে শুরু করে ২,২৫,৯০০ টাকা পর্যন্ত মডেলের প্রাইস রয়েছে। তো নেওয়ার পরে দেখলাম যে না, আসলে আমার খরচটা অনেক কম আসতেছে। আমার মাসে তেল খরচ যাইতো ১০,০০০ টাকার মতো, আমার এখানে এখন ১,০০০ টাকার মধ্যে ফুল মান কাভার হয়ে যাচ্ছে। ঘরে আমি চার্জ দিতে পারতেছি যতক্ষণ দরকার। আমি বুঝতেছি আমার কতক্ষণ চার্জ শেষ হয়ে গেল, ওইভাবে আমি চার্জ দিয়ে আমি আমার ইচ্ছা মতো চালাইতে পারি। তেলের কোনো টেনশন নেই, আবার বিলও কম। আমদানিকারকরা বলছেন, প্রায় ৮ বছরের ওয়ারেন্টিযুক্ত ইলেকট্রিক স্কুটারের যান্ত্রিক দক্ষতাও বেশি। চার্জিং পয়েন্টের পাশাপাশি সহজেই বাসায় চার্জ দেওয়া যায়। অনেক ইকোনমিক্যাল। আপনি যে টাকা খরচ করে আপনি মনে করেন ১০০ কিলোমিটার গাড়ি চালাবেন, তার অলমোস্ট 1/4 টাকা খরচ করে, বিদ্যুৎ খরচ করে আপনি কিন্তু সমপরিমাণ আপনি ডিস্টেন্স কভার করতে পারছেন। যত স্পিডেই যান, কোনো আপনার মানে গ্যাসও বের হবে না, কোনো শব্দও হবে না, কিছুই হবে না। কান্ট্রি লাইক ইন্ডিয়া, কান্ট্রি লাইক পাকিস্তান, ওরা অলরেডি আরও কয়েক বছর আগে এগুলোর উপরে তারা অলরেডি বিভিন্ন ধরনের ইনসেন্টিভ, পলিসি ইনসেন্টিভ আপনি দিয়েছেন। বৈদ্যুতিক গাড়ি বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। যে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে একটা চুক্তি করছি, চুক্তির অধীনে আমরা ইলেকট্রিক বাস ঢাকায় চালু করব। ঢাকা চিটাগং ইলেকট্রিক ট্রেনের ব্যাপারেও ফিজিবিলিটি স্টাডি করতেছে। ইলেকট্রিক বাইক মানে যেগুলো কি নিজে একা চালানোর জন্য হলে কোনো অসুবিধা নাই, প্যাসেঞ্জার ক্যারি করার জন্য হয় তাহলে আমরা ওটা এনকারেজ করছি না। তবে বিশ্লেষকরা বলছেন, সরকার নানা পরিকল্পনার কথা বললেও তা বাস্তবায়ন করছে না। ইলেকট্রিসিটি সবখানেই আছে এবং চার্জিং স্টেশনগুলোকে আমরা সহজেই এটা করতে পারি। তারপরে যেটা বলা হয়েছিল যে ইভিতে আমরা একটা প্রণোদনা দেয়া হবে যে অন্য সব ভেহিকলে যদি 50% ট্যাক্স থাকে, এখানে তার হাফ হবে কিংবা থাকবেই না। তো সেটাও কিন্তু করা হয়নি। একই সাথে বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত ব্যাটারির সঠিক ব্যবস্থাপনা করার তাগিদ দেন তিনি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের মুদ্রা বাজারে খুব একটা হেরফের নেই আজ। দেশের ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে ১২৩ টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে ১২২ টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ডের দর ১ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬৬ টাকা, আর ব্যাংক কিনছে ১৫৯ টাকা দরে। ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে ১৪৩ টাকা আর কিনছে ১৩৮ টাকায়। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে ৩৩ টাকা ২০ পয়সা, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনতে পারছে ৩২ টাকা দরে। আন্তর্জাতিক বাজারে ওঠানামা দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে। আমরা আজ সারাদিন দেখতে পেয়েছি আন্তর্জাতিক বাজারে কমেছে খাদ্যশস্য এবং ভোজ্য তেলের দাম। প্রতি হ্যান্ডওয়্যার চালের দাম কমে এখন $10, আর ব্যাপক দর কমেছে গমের। প্রতি ব্রুশেল গম বিক্রি হচ্ছে $527.25 দরে, প্রতি ব্রুশেল ভুট্টা $426.75 এবং প্রতি টন পাম অয়েলের দাম $4,110। এদিকে বিশ্ববাজারে প্রতি পাউন্ড চিনি বিক্রি হচ্ছে $14.13 দরে। ব্যাপক মন্দাভাবের মধ্য দিয়ে পার হলো দেশের
উভয় পুঁজিবাজারের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিটি সূচকই ছিল নেতিবাচক। ডিএসই এক্স সূচকটি এদিন 68 পয়েন্ট কমে দাঁড়ায় 4,899 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেন দাঁড়ায় 400 কোটি টাকার, যা আগের কার্যদিবসের তুলনায় 19 কোটি টাকা কম। এদিন ডিএসইতে দাম বেড়েছে মাত্র 34টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 329টির, আর অপরিবর্তিত আছে 27টির। একইভাবে অপর পুঁজিবাজার সিএসইতে কমেছে সূচক, অধিকাংশ কোম্পানির শেয়ার দর। পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ী জেলার অবস্থান তৃতীয়। দেশের মোট চাহিদার 13% পেঁয়াজ উৎপাদন হয় এই জেলায়, কিন্তু সংরক্ষণের অভাবে প্রতি বছর কৃষকের 30% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে এবার ফ্লোর মেশিন তৈরি করেছেন স্থানীয় কিছু উদ্যোক্তা। রাজবাড়ী কৃষক এই মেশিন ব্যবহারে সুফল পেয়েছেন। দেশের মোট চাহিদার 13% পেঁয়াজ উৎপাদন করেন রাজবাড়ী জেলার কৃষক। এতদিন সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করতেন। বিকল্প ব্যবস্থা না থাকায় একমাত্র ভরসা ছিল মাচা পদ্ধতি। এতে মাচায় রাখা পেঁয়াজের 30%ই নষ্ট হয়ে যেত। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে রাজবাড়ীর পাংশায় বেশ কয়েকজন উদ্যোক্তা শুরু করেন এয়ারফ্লো মেশিন উৎপাদন। দৈর্ঘ্য প্রস্থে 10 ফুটের একটি টিনের ঘরে রাখা এই মেশিনে 300 মণ পেঁয়াজ সংরক্ষণ করা যায়। 300 মণ পেঁয়াজ রাখা যায়, 9 মাস পর 5 থেকে 7 কেজি পেঁয়াজ কমবে। এই মেশিন আমার কাছ থেকে অনেক কৃষক নিয়ে তারা সবাই স্বাবলম্বী এবং সবাই খুশি। 9 মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা যায় এই পদ্ধতিতে। এটি ব্যবহার করে লাভবান হচ্ছেন পেঁয়াজ চাষিরা। সংজাত করার কারণে অনেক পেঁয়াজ পচে যাচ্ছে, যেমন আমি নিজেই ভুক্তভোগী। টাঙে রাখলে পেঁয়াজ নষ্ট হয়ে যায়, যার জন্য আধুনিক পদ্ধতি অবলম্বন করতেছি। অনেক জাস্টিফাই করছি, কি যে মেশিনই পাচ্ছে না, আজ 2 বছর ধরে ছুটেছে, আমরা সব দেখতেছি, কোনো সমস্যা নেই। কৃষি বিভাগ বলছে এই পদ্ধতিতে দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করতে পারায় বছর জুড়ে কৃষক ন্যায্য দাম পাবেন। কৃষকরা প্রথাগতভাবে পেঁয়াজ সংরক্ষণ করত, কিন্তু এই মেশিনটা ব্যবহারের মাধ্যমে 8 থেকে 10% পেঁয়াজ নষ্ট হয়, বাকি পেঁয়াজগুলো সংরক্ষিত থাকে ভালোভাবে। উন্নত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে কৃষির জন্য আরও নতুন সহায়ক যন্ত্রপাতি তৈরি করতে পারবেন তরুণ উদ্যোক্তারা, এমন প্রত্যাশা স্থানীয় কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।